গত ২৬ মে ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের চেয়ার স্টিফেন স্নেক। সেই সাক্ষাৎকারে দেশের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রচেষ্টা ও প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ১৭ কোটি ১০ লাখ মানুষের এই দেশে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যে কোনো দেশের সাংবাদিক যে কোনো সময় বাংলাদেশে এসে সংখ্যালঘুদের তথ্য সংগ্রহ করতে পারেন। জুলাই অভ্যুত্থানকে হেয় করে সংখ্যালঘু অধিকার খুনের নামে অপতথ্যের ক্যাম্পেইন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে স্টিফেন স্নেককে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে বলেন, গত কয়েক মাসে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছেন। উক্ত সাক্ষাৎকারের পর দেশের সংখ্যালঘুরা প্রধান উপদেষ্টা কিংবা তথ্য উপদেষ্টার এমন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করে বলেন, প্রধান উপদেষ্টা কিংবা তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের চেয়ার স্টিফেন স্নেককে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে যে বললেন এগুলো অপপ্রচার কিংবা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি, এরকম বক্তব্য আসলে কতটুকু যুক্তিসঙ্গত? ওনারা কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনগুলো সম্পর্কে জানেন না? সংখ্যা ওনারা দেখেননি? সেই সাক্ষাৎকারের মাত্র ৪ দিন পূর্বে অর্থাৎ ২২ মে ২০২৫ সালে যশোরের অভয়নগরের সুন্দরী ইউনিয়নের ডহরমসিটি বেরেদাপাড়ায় যে মতুয়া সম্প্রদায়ের ১৯ সাধারণ হিন্দু পরিবারের বাড়িতে ভয়ঙ্করভাবে হামলা লুটপাট করে অগ্নিসংযোগ করে সবকিছু পুড়িয়ে দেওয়া হলো, এই ব্যাপারে কি ওনারা অবগত না? যশোরের মতুয়া সম্প্রদায় যশোরের অভয়নগরে কৃষক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ১৮টি বাড়ি ঘরে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। একটি দেশের তথ্য উপদেষ্টা কিংবা রাষ্ট্রপ্রধান দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে কিভাবে মিথ্যাচার করতে পারেন? উল্লেখ্য, গত ২২ মে ২০২৫ সালে মাছের ঘেরকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের জের ধরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যশোরের অভয়নগরের সুন্দরী ইউনিয়নের ডহরমসিহাটির বেরেদাপাড়ায় হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক যজ্ঞ অনুষ্ঠান চলার মধ্যে গত বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় মুসলিমেরা দল বেঁধে হামলা করে ১৯টি বাড়ি পুড়িয়ে দেওয়া সহ নির্যাতন। অবস্থিত এই গ্রামটিতে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা বসবাস করেন, যাদের বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের। পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ২২ মে ২০২৫ সালে বৃহস্পতিবার সন্ধ্যায় সেদিন মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক যজ্ঞ উপলক্ষে প্রায় ৫ থেকে ৬০০ মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের দেওয়া আগুনে প্রায় ৪ ঘন্টা ধরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ১৯টি হিন্দু বাড়ি। এই বাড়িগুলোতে অগ্নিসংযোগের পূর্বে সন্ত্রাসীরা হিন্দু বাড়িগুলো থেকে স্বর্ণালঙ্কার, নগদত্ত, মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৩০টির অধিক গরু লুট করে নিয়ে যান বলে জানিয়েছেন ভুক্তভোগী হিন্দু পরিবারগুলো। আমরা এই দেশে থাকতে পারবো না, আমরা কনে বসত বাড়ি করবানি। তারপরে সকালে আইসে দেখি আমার গরু টরু লাফাচ্ছে আগুন টাগুন দেখিয়ে গেছে। আর মেয়ে মেসে থাকে, এখন ৬-৭ হাজার টাকা তার মাসে খরচ, এখন কিভাবে চালাবো সেটা তো আমি বুঝতে পারছি না। যে মেয়ের পড়াশুনো বন্ধ করে দেবো কিনা, গরিব মানুষ কষ্টে পর্যন্ত নিয়ে আইছি, আমি এখন আমি কি করব? আমার তো করার কিছু। আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গ্রামের লোকজন সবাই ওই পাশে দুর্ঘটনা ঘটেছে। তারপর ওরা এসে সব ভাঙচুর করে মানে আগুন জ্বালাই দিয়ে গ্রামে কোনো লোক ছিল না, ভয়ে প্রাণে ভয় সবাই পালিয়েছে। হ্যাঁ, সবাই পালিয়েছে। আমার ঘরে ঢুকে এসে দেখলাম যে শোকেস, আলমিরা, ফ্রিজ, টিভি, বক্স, আমার বক্স থেকে এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত সুশান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস বলেন, সেদিনের সেই হামলায় ১৯টি হিন্দু পরিবারের সর্বমোট ক্ষতির পরিমাণ প্রায় ৪৯ লাখ টাকার অধিক। গত ২৬ তারিখ তিনি ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি উল্লেখ করেন, হামলা করার সময় সন্ত্রাসীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শন করে। কেউ মামলা করার চেষ্টা করলে তাকে পরিবার সহ হত্যা করা হবে এমন হুমকিও প্রদান করেন সেই সন্ত্রাসীরা। বর্তমানে রাতে হামলার হয়ে নিজেদের বাড়িতে থাকছেন না তারা, আশেপাশের গ্রামের আত্মীয়দের বাড়িতে গিয়ে রাত্রি যাপন করছেন।
যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো আছে বলে দাবি করছে অভয়নগর থানার ওসি। এই ঘটনার সাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন তিনি উল্লেখ করেন মাছের ঘেরকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এরপর এই অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, বারেদাপাড়ার যে বাড়িতে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠছে, সেই বাড়িটিতে সেদিন প্রথমে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আর বাকি যে বাড়িগুলোতে হামলা করা হয়েছে সেই বাড়িগুলো সেই বাড়ি থেকে আরও অনেক দূরে ছিল। উক্ত তরিকুল ইসলামের হত্যাকাণ্ডের সাথে এই বাড়ি বা হিন্দু পরিবারগুলোর কোনো প্রকার সম্পর্ক ছিল না, এবং কি তারা জানতোই না যে কেউ খুন হয়েছে। কারণ ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় যে সময়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে, সে সময়ে দূরের সেই বাড়িগুলোতে মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় বাৎসরিক যজ্ঞ উৎসব চলছিল। 3 দিন ব্যাপী এই উৎসব বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলার কথা ছিল। ওই গ্রামের বাসিন্দা মানব বিশ্বাসের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে, করা হয়েছে লুটপাট ও ভাঙচুর। তিনি বিবিসি বাংলাকে দেওয়া একটা সাক্ষাৎকারে জানান, প্রায় 4 ঘন্টা ধরে আগুন জ্বললেও স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস রাত 11টার পরে উপস্থিত হয়েছিল। অর্থাৎ বারবার যোগাযোগ করা হলেও সেখানে ফায়ার সার্ভিস বা প্রশাসনের কেউ আসেনি। তিনি উল্লেখ করেন, আগুন দেওয়ার পর প্রায় 4 ঘন্টা ধরেও প্রশাসনের কেউ আসেনি। আসতে পারেনি নাকি আসেনি এটা তাদের ব্যাপার, তবে 4 ঘন্টা ধরে নির্মমভাবে লুটপাট, ভাঙচুর ও হামলা চালিয়ে গিয়েছিল সেই সন্ত্রাসীরা। সেদিন যজ্ঞ অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তাদেরকেও মারধর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন হিন্দু ও সংখ্যালঘু সংগঠনের নেতারা দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের পর প্রশাসন সবসময় নীরব ভূমিকাই পালন করে। অভয়নগরের এই হামলাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। বিগত সময়ে দেশের হিন্দুদের নিশ্চিহ্ন করার জন্য গুজব ছড়িয়ে ইসলামিক সন্ত্রাসীরা যেভাবে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে আক্রমণ করেছিল, এই ঘটনাটিও সেরকম। এই উগ্রবাদী সন্ত্রাসীদের বিচার বাংলাদেশের কোনো সরকারই নিশ্চিত করতে পারেনি, যার কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের কখনোই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি, এবং বাংলাদেশের সংখ্যালঘুরা স্বাধীনতার পূর্বে এবং পরে এভাবেই নির্যাতিত হয়ে আসছে। অন্যদিকে ভুক্তভোগীরা বলেন, এভাবে আর কতদিন আমরা হামলার শিকার হব? আমরা তো সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, তাহলে কেন সংঘবদ্ধভাবে আমাদের বাড়িতে হামলা চালানো হলো, লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে সবকিছু ছাই করে দেওয়া হলো? এই বাংলাদেশ কি আমাদের না? কেন ফায়ার সার্ভিস সেদিন সময় মতো আসেনি? কেন প্রশাসন সেদিন আমাদের রক্ষা করতে আসেনি? আমরা কি দেশের নাগরিক না? কেন আমাদের ধর্মীয় যজ্ঞ অনুষ্ঠানে হামলা চালানো হলো? এভাবে নির্যাতনের শিকার হয়ে আতঙ্ক নিয়ে কিভাবে আমরা এই দেশে থাকবো? অনতিবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি বাংলাদেশ সরকার সহ সকলের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সাহায্য করার অনুরোধ করেন। উল্লেখ্য, বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসীদের এরকম পরিকল্পিত দলবদ্ধ হামলার ঘটনা প্রতিনিয়তই ঘটে। যে কোনো একটা ইস্যু তৈরি করে গুজব ছড়িয়ে হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলার অসংখ্য ভয়ঙ্কর ইতিহাস রয়েছে। যেমন কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগর, 2021 সালের রক্তাক্ত শারদ, রংপুরের গঙ্গাচড়া, কিংবা পীরগঞ্জের মাঝিপাড়া, সুনামগঞ্জের শাল্লা, দিনাজপুরের চিরিবন্দর সহ এরকম অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে। এই হামলাগুলোর মূল উদ্দেশ্যই হলো দেশের সংখ্যালঘু তথা হিন্দুদের নিশ্চিহ্ন করা। ইতিমধ্যে সেই হামলাগুলো নিয়ে আমরা বেশ কিছু রিপোর্ট প্রকাশ করেছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে বিস্তারিত জানতে পারেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে বাংলাদেশ সরকার সবসময় অপপ্রচার বলেই উল্লেখ করেছেন। একটি দেশের সরকার প্রধান কিংবা তথ্য উপদেষ্টা যখন দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে, তখন যশোরের অভয়নগরের ক্ষতিগ্রস্ত এই সংখ্যালঘু হিন্দু পরিবারগুলো কিভাবে তাদের ন্যায্য বিচার পাবেন? এই জঘন্য হামলা, লুটপাট কিংবা অগ্নিসংযোগের সাথে যে সকল সন্ত্রাসী গোষ্ঠী জড়িত, তাদের শাস্তি কিভাবে নিশ্চিত হবে? এভাবে নির্যাতন, নিপীড়ন আর হামলার শিকার হয়ে বাংলাদেশের হিন্দুরা শেষ পর্যন্ত কি পারবে বাংলাদেশে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে? এই প্রশ্নগুলোই এখন সবার। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিজ।